নমস্কার বন্ধুরা, আমি সোমাশ্রী। আমার চ্যানেল বং বায়োলজিস্টে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ক্লাস 11 একদম শেষ চ্যাপ্টারটা কিন্তু শুরু করছি। এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোমাদের ফার্স্ট একটা টার্ম সম্পর্কে খুব ভালোভাবে কিন্তু ধারণা নিতে হবে। এই চ্যাপ্টারটা কি আমরা পড়ছি সেটা তোমাদের বলছি। কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড রেগুলেশন বা রাসায়নিক সমন্বয় সাধক এবং নিয়ন্ত্রণ। এই চ্যাপ্টারটা পড়তে গেলে গ্ল্যান্ড বা গ্রন্থি সম্পর্কে কিন্তু তোমাদের খুব ভালো করে ধারণা নিতে হবে। তাহলে গ্ল্যান্ড বা গ্রন্থি কাকে বলে? দেখো, প্রাণীদেহে অবস্থিত যে সমস্ত অঙ্গ, কোষ বা কোষ সমষ্টি থেকে কোনো জৈব রাসায়নিক পদার্থ উৎপাদিত হয় এবং ক্ষরিত হয় তাকেই আমরা কি বলবো? সেই কোষ সমষ্টি বা অঙ্গকে আমরা কি বলবো? গ্রন্থি বা গ্ল্যান্ড। তাহলে গ্ল্যান্ড থেকে কোনো কিছু কী হবে? ক্ষরিত হবে। তাহলে যে জিনিসটা, অর্থাৎ সেই জিনিসটা কোনো কোষ হতে পারে, কোনো অঙ্গ হতে পারে বা কোনো কোষ সমষ্টি হতে পারে, যখন সে কিছু ক্ষরণ করবে তখন তাকে আমরা কি বলবো? গ্ল্যান্ড। তাহলে গ্ল্যান্ডকে প্রধানত আমরা 3 ভাগে ভাগ করে থাকি। কী কী? এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। তাহলে এই 3টে গ্রন্থির সম্পর্কে তোমরা হয়তো আগে পড়েছো, কিন্তু আজকের এই ভিডিওতে আমি এই 3টে গ্রন্থির সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা কিন্তু তোমাদেরকে দেব। তাহলে ফার্স্ট আছি এক্সোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে। দেখো, এক্সোক্রাইন গ্ল্যান্ডের সংজ্ঞা তোমরা প্রত্যেকে বইতে পড়ো, কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে এই কথাটা কিন্তু প্রত্যেকে খাতায় নোট করবে। সেই কথাটা কি? দেখো, এক্সোক্রাইন গ্ল্যান্ড সিক্রিয়েটস দেয়ার সিক্রেশন অন সাম সারফেস। অর্থাৎ এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা সিক্রেট হবে, অর্থাৎ যে ক্ষরিত পদার্থটা ক্ষরণ করবে এই এক্সোক্রাইন গ্ল্যান্ড, সে সবসময় সেটা কোথায় ক্ষরণ করবে? কোনো সারফেসে। সেটা আমাদের স্কিনের সারফেস হতে পারে, সেটা আমাদের শরীরের ভেতরে কোনো সারফেস হতে পারে। স্কিনের সারফেস মানে কোন গ্ল্যান্ড? ঘর্মগ্রন্থি, একটা এক্সোক্রাইন গ্রন্থি। তাহলে ঘামটা আমাদের শরীরের ওপরের সারফেসে ক্ষরিত হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা শরীরের ভেতরে কি দেখব? জিআই ট্র্যাক, অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকের ভেতরে কি হয়? সেখানে অনেক গ্ল্যান্ড আছে, ঠিক আছে? সেগুলো কি ক্ষরণ করছে? সেটা উৎসেচক ক্ষরণ করছে বা মিউকাস ক্ষরণ করছে। তার ভেতরে অনেক কিছু কোষ আছে যেগুলো উৎসেচক, মিউকাস, বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ করছে। তাহলে আমরা দেখব যে এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে কীভাবে তার এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে ক্ষরিত হওয়া বস্তুটা কীভাবে সারফেসে রিলিজ হচ্ছে সেটা আমরা দেখব। অর্থাৎ এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে যে পদার্থটা ক্ষরণ হচ্ছে সেটা কীভাবে ক্ষরণ হচ্ছে সেটা আমরা দেখব। দেখো, এক্সোক্রাইন গ্ল্যান্ড আমরা কি বলছি? জিআই ট্র্যাকের মধ্যে থাকা বিভিন্ন গ্ল্যান্ড, সেগুলো কি? এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে আমরা পাকস্থলীর ভেতরে কী গ্ল্যান্ড আছে সেটা আমরা দেখব। দেখো, ধরো এটা একটা পাকস্থলী। আমরা প্রত্যেকে জানি পাকস্থলীর মধ্যে এইরকম অনেক গ্ল্যান্ড আমরা পাকস্থলীর অন্তঃপ্রাচীরে দেখতে পাব। এইসব গ্ল্যান্ডগুলোকে কি বলা হয়? এই সব গ্ল্যান্ডকে আমরা কি নাম দিই? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তাহলে এখানে এরকম গ্ল্যান্ড রয়েছে, তাহলে পাকস্থলী অন্তঃপ্রাচীরে আমরা কি গ্ল্যান্ড দেখতে পাই? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ঠিক আছে? এই এগুলো কি আমরা লিখছি? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা থেকে যদি আমরা একটু বড় করে এখানে দেখি, তাহলে এর স্ট্রাকচারটা কীভাবে দেখতে পাবো? কীরকম দেখতে পাবো? দেখো, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এই রকম এর স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো। এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে এখানে অনেক এরকম কোষ রয়েছে। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কী সিক্রেট করে আমরা জানি? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এনজাইম সিক্রেট করে, যেমন পেপসিন এনজাইম সিক্রেট করে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, আমরা জানি, যেটা পরিপাকে সাহায্য করে, প্রোটিন পরিপাকে সাহায্য করে। তাহলে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে থাকা এই যে কোষগুলো, এগুলো এই নিচে রয়েছে, এই কোষগুলো কি হবে? এরা কি ক্ষরণ করবে? পেপসিন এনজাইম ক্ষরণ করবে, অর্থাৎ পেপসিন উৎসেচক ক্ষরণ করবে। তাহলে এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে উৎপন্ন হওয়া পেপসিন এনজাইমটা বা পেপসিন উৎসেচকটা, সেটাকে কোথায় আসতে হবে? এই স্টোমাকের সারফেসে আসতে হবে, অর্থাৎ পাকস্থলীর সারফেসে আসতে হবে। তাহলে সে কীভাবে এই সারফেসে আসবে? সে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কিছু কোষ যেরকম এই পেপসিন এনজাইম ক্ষরণ করছে, তেমনই এইখানে থাকা কিছু কোষ, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের এখানে থাকা কিছু কোষ, এরা এখানে একটা নালীর সৃষ্টি করছে, এখানে একটা ডাক্ট বা নালীর সৃষ্টি করছে। এই নালীর মাধ্যমে এই পেপসিন এনজাইমটা কোথায় আসছে? পাকস্থলীর এই সারফেসে আসছে, পাকস্থলীর এই সারফেসে আসছে। তাহলে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের এই অঞ্চলটাকে আমরা কি বলবো? ডাক্ট, অর্থাৎ নালী সৃষ্টি করছে বা ডাক্ট সৃষ্টি করছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তাহলে আমরা বলতেই পারি এক্সোক্রাইন একটা সোনাল গ্রন্থি, অর্থাৎ
তার এই এক্সোক্রাইন গ্ল্যান্ডে উৎপন্ন হওয়া খরিত পদার্থটা সেটা কি হবে, সেটা নালীর মাধ্যমে গ্ল্যান্ডের বাইরে নিঃসৃত হবে। তাহলে আমরা এখানে বলতেই পারি এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি একটা সোনাল গ্রন্থি, অর্থাৎ উইথ ডাক্ট, অর্থাৎ নালীযুক্ত গ্রন্থি। তাহলে একে আমরা কি বলতে পারি, সোনাল গ্রন্থি। অর্থাৎ তাহলে যদি আমরা বলতে পারি এক্সোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে ভালোভাবে, তাহলে আমরা কি বলবো, প্রাণীদেহে যে সমস্ত গ্রন্থি নালীযুক্ত এবং সেই সব গ্রন্থি থেকে উৎপাদিত বা খরিত পদার্থটা নালীর মাধ্যমে সেই গ্রন্থি থেকে বাইরে নিঃসৃত হয়, তাকে আমরা কি বলবো, বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্রন্থি। এরপরে আসি, তাহলে এক্সোক্রাইন গ্রন্থির উদাহরণ কি, ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি, এগুলো সব কি এক্সোক্রাইন গ্রন্থির উদাহরণ। স্তন গ্রন্থি, এগুলো কি সব এক্সোক্রাইন গ্রন্থির উদাহরণ। ঠিক আছে, এরপরে আমরা আসি এন্ডোক্রাইন গ্রন্থির কথায়। ঠিক আছে, তাহলে আমরা এক্সোক্রাইনটা পড়ে নিলাম, এবারে আমরা পড়বো কি এন্ডোক্রাইন গ্রন্থি। এন্ডোক্রাইন গ্রন্থি আমরা একটু এর চেয়ে একদম আলাদা। এন্ডোক্রাইন গ্রন্থিতে আমরা কোনো নালী দেখতে পাবো না, তাহলে আমরা একে বলছি কি সোনাল গ্রন্থি। কেন একে সোনাল গ্রন্থি বলছে, আমরা এখানে নালী দেখতে পাচ্ছিলাম, নালীর মাধ্যমে এর যে খরিত পদার্থটা গ্রন্থির বাইরে বেরোচ্ছিল। কিন্তু এন্ডোক্রাইন গ্রন্থিকে আমরা কি বলবো, অনাল গ্রন্থি, অর্থাৎ এখানে কোনো আমরা নালী দেখতে পাবো না। তাহলে এখানে যদি আমরা নালী দেখতে না পাই, তাহলে এই এন্ডোক্রাইন গ্রন্থি থেকে যে খরিত পদার্থটা সেটা কিভাবে গ্রন্থির বাইরে আসবে সেটা আমরা দেখব। এই এন্ডোক্রাইন গ্রন্থি তাকে বলবো যে সমস্ত গ্রন্থির মধ্যে কোনো নালী থাকে না এবং এই গ্রন্থির থেকে উৎপন্ন যে খরিত পদার্থটা সেটা রক্তের বা লসিকার সঙ্গে সরাসরি মিশে গিয়ে তার কি, যেখানে এই গ্রন্থিটা থেকে যেটা তৈরি হবে সেটা রক্ত বা লসিকার মাধ্যমে মিশেই কিন্তু কী হবে, কাজ করবে, তার নির্দিষ্ট কার্যস্থানে গিয়ে কাজ করবে। অর্থাৎ তারা এই এন্ডোক্রাইন গ্রন্থি থেকে উৎপন্ন পদার্থ, অর্থাৎ উৎপন্ন বা খরিত পদার্থটা সেটা সরাসরি কোথায় মিশবে, রক্ত বা লসিকার মধ্যে মিশবে, কোনো নালীর মাধ্যমে কিন্তু সেটা কী হবে না, গ্রন্থির বাইরে যাবে না। তাহলে যেমন উদাহরণ কি, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি এন্ডোক্রাইন গ্রন্থির উদাহরণ। তাহলে কীভাবে এই গ্রন্থির সিক্রেশনটা সরাসরি রক্তে মিশবে সেটা আমরা দেখব। ধরো এটা একটা থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি কোনো গ্ল্যান্ডের ভেতরে বা কোনো অঙ্গের ভেতরে বিশুদ্ধ রক্ত কে নিয়ে আসে, ধমনী নিয়ে আসে। ধরো এটা আমাদের ধমনী, এই গ্ল্যান্ডের মধ্যে কি বিশুদ্ধ রক্ত নিয়ে আসছে। আমরা জানি একটা অঙ্গের ভেতরে বা কোনো গ্রন্থির ভেতরে ধমনী কী করে, বিশুদ্ধ রক্ত নিয়ে আসে, অর্থাৎ O2 যুক্ত ব্লাড নিয়ে আসে এবং সে কী করে, এখানে এসে সে অনেক কী তৈরি করে, ক্যাপিলারি তৈরি করে। ধমনী কোনো একটা অঙ্গের ভেতরে বা গ্রন্থির ভিতরে এসে ক্যাপিলারি তৈরি করে। এখানে আমরা দেখব যে এটা আমরা কি বলছি, থাইরয়েড গ্রন্থি। তাহলে থাইরয়েড গ্রন্থির মধ্যে এরকম অনেক ফলিকুল আছে, তার সেল আছে, থাইরয়েডের ফলিকুল আছে। তাহলে এখানে আমরা দেখব, আর এখানে থাইরয়েডের এখানে কি হবে, এরকম অনেক ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে এই থাইরয়েড গ্রন্থির মধ্যে। তাহলে আমরা দেখব ধমনী যে অক্সিজেনটা নিয়ে আসছে সেই অক্সিজেনটা এই ফ্লুইডের মধ্যে দিয়ে দেবে এবং এই রক্তের মধ্যে অনেক নিউট্রিশন রয়েছে, অর্থাৎ এই গ্রন্থিটাকে ভালো থাকার জন্য তো অক্সিজেন লাগবে, নিউট্রিশন লাগবে। ঠিক আছে, সেগুলোকে দেবে এই রক্ত থেকে, এই অক্সিজেন নিউট্রিশনগুলো এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে আসবে এবং সেই অক্সিজেনটা এখানেও চলে আসবে। এবারে এই যে থাইরয়েড গ্রন্থির এই যে কোষগুলো, অর্থাৎ এখানে থাইরয়েড গ্রন্থির অনেক এরকম ফলিকুলার সেল রয়েছে, তাহলে এই থাইরয়েড গ্রন্থির ভেতরেও কী রয়েছে, এখানে কি রয়েছে, এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। সেই কার্বন ডাইঅক্সাইডটা কী হবে, এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে মিশবে এবং এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা কোথায় যাবে, এই ধমনীটা এখানে এসে রক্তজালক বা ক্যাপিলারি তৈরি করেছিল, সে ক্যাপিলারিগুলো যুক্ত হয়ে কী তৈরি হয়, শিরা তৈরি হয় বা ভেন তৈরি হয়। তাহলে এখানে শিরা তৈরি হলো, এই শিরা কী হবে, কার্বন ডাইঅক্সাইডকে বয়ে নিয়ে যাবে, এই গ্রন্থির যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা কে বয়ে নিয়ে যাবে, শিরা। তখন আমরা দেখব এই থাইরয়েড গ্রন্থি, এই থাইরয়েড গ্ল্যান্ড শুধু কার্বন ডাইঅক্সাইডই এখানে পাঠাবে না, আর কি পাঠাবে, এই থাইরয়েড গ্রন্থির মধ্যে যে ফলিকুলার সেলগুলো আছে এরা কি পাঠাবে, এরা কি ক্ষরণ করবে, এরা এরকম অনেক হরমোন ক্ষরণ করবে। অর্থাৎ কি হরমোন ক্ষরণ করবে,
থাইরয়েড গ্রন্থি থেকে কী হরমোন খরিত হয়? থাইরক্সিন হরমোন খরিত হয়। সেই থাইরক্সিন হরমোনগুলো এই কার্বন ডাইঅক্সাইড এবং থাইরক্সিন হরমোন কিন্তু কার সঙ্গে এখানে এই ব্লাডে চলে যাবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আমরা কোথায় দেখছিলাম? কার্বন ডাইঅক্সাইড যেভাবে শিরা রক্তের সঙ্গে মিশে গেছিলো, ঠিক তেমনভাবে এই ফলিকল থেকে তৈরি হওয়া থাইরক্সিন হরমোনগুলো এই রক্তের সঙ্গে অর্থাৎ শিরা রক্তের সঙ্গে গিয়ে কিন্তু মিশে যাবে এবং শিরা এই রক্ত অর্থাৎ এই রক্তের মধ্যে কী রয়েছে? হরমোন রয়েছে। সেই হরমোনগুলো যেখানে কাজ করবে সেখানে গিয়ে কিন্তু এই শিরার মাধ্যমে সেই কার্যস্থানে গিয়ে এই হরমোনগুলো কাজ করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কোনো ডাক দেখতে পাচ্ছি না বা কোনো নালী দেখতে পাচ্ছি না। এখানে আমরা কি দেখছি? থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোনটা খরিত হলো সেটা সরাসরি কার মাধ্যমে গেল? রক্তের মাধ্যমে সেটা তার কার্যস্থানে পৌঁছে যাবে। আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে অনাল গ্রন্থি এবং তার থেকে যে পদার্থটা উৎপন্ন হয় অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যেটা সিক্রেট হয় সেই সিক্রেটারি মেটেরিয়ালটা অর্থাৎ সেই খরিত পদার্থটা সরাসরি রক্ত বা লসিকার সঙ্গে মিশবে এবং রক্ত এবং লসিকার মাধ্যমেই সেটা তার কার্যস্থানে গিয়ে কাজ করবে। এতটা আমরা বুঝলাম। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট আরেকটা গ্রন্থি আছে, সেটাকে আমরা কি বলছি? মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। তাহলে মিশ্র গ্রন্থি কাকে বলে? মিশ্র গ্রন্থি তাকে বলবো, এই মিশ্র গ্রন্থি কিন্তু এন্ডোক্রাইন সেল এবং এক্সোক্রাইন সেল দুটো কোষ সমষ্টি নিয়ে কিন্তু তৈরি। তাহলে এই যে মিক্সড গ্ল্যান্ডটা এটা দুটো কোষ নিয়ে গঠিত। এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে যে কোষ আছে তাকে আমরা কি বলছি? এক্সোক্রাইন সেল এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে যে সেল আছে তাকে আমরা বলছি এন্ডোক্রাইন সেল। তাহলে এই অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় কোষ নিয়ে এই মিক্সড গ্ল্যান্ডটা কিন্তু তৈরি হয়। তাহলে আমরা বলতেই পারি একটা মিক্সড গ্ল্যান্ডের একটা উদাহরণ আমরা কি বলি? প্যানক্রিয়াস। তাহলে মিক্সড গ্ল্যান্ডের একটা উদাহরণ আমরা কি বলছি? প্যানক্রিয়াস। খুব ইম্পর্টেন্ট, লেখো প্যানক্রিয়াস, ঠিক আছে? বা অগ্নাশয়। তাহলে মিশ্র গ্রন্থির আমরা একটা উদাহরণ কি লিখছি? অগ্নাশয়। তাহলে মিশ্র গ্রন্থির একটা আমরা উদাহরণ কি লিখছি? অগ্নাশয়, ঠিক আছে? তাহলে অগ্নাশয়কে আমরা কেন মিশ্র গ্রন্থি বলছি? অগ্নাশয় এমন একটা গ্ল্যান্ড যেটা উৎসেচকও ক্ষরণ করবে আবার হরমোনও ক্ষরণ করবে, ঠিক আছে? হরমোনও ক্ষরণ করবে। এখানে একটা বলতে ভুলে গেছি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড শুধুমাত্র হরমোন ক্ষরণ করবে। তাহলে খুব ভালো করে শুনবে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড শুধুমাত্র কি ক্ষরণ করবে? হরমোন ক্ষরণ করবে, ঠিক আছে? হরমোন ছাড়া শরীরে আর যা কিছু সিক্রেট হবে অর্থাৎ যা কিছু খরিত হবে হরমোন ছাড়া সেগুলো সব কে ক্ষরণ করবে? এই এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে সবসময় মনে রাখবে এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে সবসময় সেখান থেকে হরমোন ছাড়া আর কোনো কিছু কিন্তু খরিত হবে না, ঠিক আছে? অগ্নাশয় থেকে যেরকম উৎসেচকও ক্ষরণ হয় তেমন হরমোনও ক্ষরণ হয়। এই উৎসেচকের মধ্যে কী কী উৎসেচক রয়েছে? অনেক ধরনের উৎসেচক রয়েছে। তার মধ্যে একটা উৎসেচকের নাম বলি ট্রিপসিন, ঠিক আছে? তাহলে এখানে কি? ট্রিপসিন এটা একটা অগ্নাশয় নিঃসৃত উৎসেচক, ঠিক আছে? হরমোনের মধ্যে কি রয়েছে? হরমোনের মধ্যে রয়েছে ইনসুলিন, গ্লুকাগন, আরও আমরা হরমোনের নাম পড়বো। তাহলে এইটুকু তোমরা মনে রাখো। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম? আমরা পড়লাম গ্রন্থি কাকে বলে, গ্রন্থি কয় প্রকার? আমরা বললাম 3 প্রকার, বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি। কাকে বলে আমরা দেখলাম, ঠিক আছে? এর পরের ভিডিওতে আমি হরমোন কাকে বলে, হরমোনের কি কি ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে, পরপর একটা হরমোনের সম্পর্কে আমি কিন্তু ডিটেলস ভিডিও দেবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি এরকম তোমরা আরও ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।